বড় বড় ব্যবসায়িক যারা আছে তাদেরকেও উনি হয়রানি করেছেন। আমি এর আগে একটা টক শোতে আপনাকে বলেছিলাম, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান জনাব শাহেদ করিম বাংলাদেশে যখন করোনার আবির্ভাব হয়, শাহেদ করিমের হসপিটালকে সরকার ডেকে ওনাকে বলেছিল রিপ্রেজেন্টেট করার জন্য, করোনার রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য। বহু ডাক্তার হসপিটাল থেকে পালিয়ে গেছে, অনেক হসপিটাল রাজি হয় নাই। উনি ওনার অর্থ দিয়ে করোনার চিকিৎসা সর্বপ্রথম বাংলাদেশে বেসরকারি হসপিটাল হিসেবে উনি অ্যাটেন্ড করেছেন। ওনাকে সরকার কি করলো? আমাদের দরবেশ বাবা সালমান এফ রহমান, তৎকালীন র্যাবের বেনজির আহমেদ, কতিপয় ব্যক্তির পরামর্শে শাহেদকে সরকার তার বিরুদ্ধে মামলা দিল, মিথ্যা মামলা। কি মামলা? করোনা রিপোর্ট জালিয়াতি। আরে ভাই, করোনা রিপোর্ট জালিয়াতি বাংলাদেশে কোনো বেসরকারি হসপিটালে করার কোনো সুযোগ নাই। করোনার সার্টিফিকেট নিপসন থেকে আসে, এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। আমি স্যাম্পল কালেকশন করি, নিপসনে প্রেরণ করি, নিপসন আমাকে সার্টিফিকেট, এই সার্টিফিকেট গুলি ওনার বিরুদ্ধে অব্লিগেশন দিয়ে মামলা দিবে। তখন করোনার এমন একটা আবির্ভাব, করোনা জালিয়াতি করছে, মানে কত মহাপাপী, কত বড় প্রতারক তাকে সাজানো হয়েছে। এটা তো আপনারা মিডিয়াতে দেখেছেন, আপনারা সাংবাদিকরা তো হলুদ, কারণ আপনারা যখন যে সরকার থাকে তখন তার গুণগান গান, এটা আপনাদের সাংবাদিকদের একটা ধরন। আপনাদের এই পেশাগত দায়িত্বটাকে আরো রিভাইভ করার দরকার। যেটা সত্য সেটাকে সত্য বলা, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলা। আপনারা দেখেন, ওনাকে 4.5 বছর বিনা অপরাধে উনি জেলখানায় বন্দী ছিল। আপনি বলতেছেন যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে বিচার করতে অনেক সময় লাগবে। একটা মিথ্যা অস্ত্র, যার অস্ত্রটা শাহেদ সাহেবের কাছ থেকে রিকভারি না, উনি ছিল রিমান্ডে থাকা অবস্থায় পরিত্যক্ত একটা গাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে, তাও গাড়ির ভিতর থেকে। গাড়ির চাবি ছিল কোথায়? স্যান্ড গ্রুপ। উনি অস্ত্র রিমান্ডে থাকা অবস্থায় অস্ত্র উদ্ধার করলো। অস্ত্র ব্যালিস্টিক রিপোর্ট নাই, ওনার কন্ট্রোল নলেজ পজিশন কোনো কিছুই ছিল না। তারপর ওনাকে 7 ডেজের ট্রায়ালে, মামলার চার্জশিট রিফর্ম করে ওনাকে 7 ডেজের ট্রায়ালে ওনাকে যাবজ্জীবন সেন্টেন্স দিয়েছিল, লাইফ সেন্টেন্স দিয়েছে। উনি আল্লাহর অশেষ রহমতে মুক্তি পেয়েছে, ওই মামলা থেকে উনি খালাস হয়ে গেছে। তাহলে আপনার বিচার যদি বিচারের প্রক্রিয়া করে, বাংলাদেশের আইনে আপনার রেগুলার কর্মদিবসে আপনি সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারবেন। রেগুলার কর্মদিবসে, এখানে কোনো বার নাই, কোনো বাইন্ডিংস নাই, কোনো বিপত্তি নাই যে আপনি 7 দিন পরে, 15 দিন পরে, 10 দিন পরে আনবেন, নাই। এভাবে যদি আপনার বিচার বিভাগ, আমি সাধারণ পাবলিকের উপরে যদি বিচার বিভাগ দ্রুত কার্যকর হয়, তাহলে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কেন হবে না? ওনাদেরকে তো আমরা বলি নাই যে তুমি আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, তুমি এটা করো, সেটা করো, সংস্কার করো, এই করো, সেই করো। এগুলো তো অনেক লং প্রসেস। সংস্কার করে বাংলাদেশে নির্বাচন দিবে আর এই নির্বাচন জনগণ মেনে নিবে, সম্ভব না। মাঝখানে একটু আপনি শাহেদ সাহেব নিয়ে একটা কথা বলছিলেন আমাদের সাংবাদিকদের কথা। আপনি একজন আইনজীবী, লয়ার, আপনি কি এই ফ্যাসিস্ট সময়ে আপনি আপনার আইন অঙ্গনে যথোপযুক্ত কাজ করতে পেরেছেন? আপনি কি বিচারকের কাছে সঠিক বিচার পেয়েছেন? আপনি কি? আমি সঠিক বিচার পাই না, এই কারণে। আপনি পান না, আমি একটু শেষ করি। একজন সাংবাদিক সে যতই চেষ্টা করুক, সে চাইলেই কি তার মালিকের বিরুদ্ধে যেতে পারতো? এটা আপনি দেখেন, ইদানিং ওটা তো ছিল ফ্যাসিস্ট গভর্নমেন্টের ব্যাপার। রিসেন্ট ইন্টেরিয়র গভর্নমেন্ট, এই সময় কেন সাংবাদিকের চাকরি চলে যাবে? তাহলে আপনার নিরপেক্ষতা, আপনার এই যে বৈষম্য, এটা আমরা কোথায় পেলাম? সরকার কি আমাকে বৈষম্য দিতে পারছে? বৈষম্য সমান করতে পারেনি, মানে বৈষম্যই রয়ে গেছে। এটা কি সমান হচ্ছে? আমি তাহলে এই যে আমাদেরকে বললেন যে আমরা হলুদ, আমরা আসলে হলুদ না, আমরা সাদাকে সাদাই বলি। এখানে বলার কিছু কারণ আছে। আমি বলি কারণ শাহেদ সাহেবকে নিয়ে তো আমি ফেস করেছি ভাই। আমি 4.5 বছর ওনার সাথে আমি ওনাকে নিয়ে যুদ্ধ করেছি আদালতে। আমার দুঃখ আছে তো, আমি তো কাগজ দেখেছি, মামলা দেখেছি। ওনার মামলায় কতটুকু অথেন্টিক্স আছে এটা তো আমি নিজে দেখেছি। এত মামলাগুলো আমি করি আনটিল নাও। এখানে আপনার সব সাংবাদিকই যদি সরকারের ভয়ে
আপনার সরকারের ভয়ে যদি আপনি সত্য পাঠ না করতে পারেন, তাহলে তো আপনার এই পেশাগত দায়িত্বটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। নিরহ ঝুঁকিপূর্ণ মানুষ, তো, এটা তো হ্যাঁ, নিরহ ঝুঁকিপূর্ণ। মানুষ তো আপনার, নিরহ মানুষ তো ফেঁসে যাবে, ন্যায় বিচার পাবে না। না, আপনি ঝুঁকে পড়ছেন না, আপনি আমাদের আপনি সাংবাদিক দেখেন, আগেই। আপনি বাংলাদেশে এমন নজির আছে যে আমার বাবা মারা যাওয়ার পরে আমি রিমান্ডে থাকা অবস্থায় আমি আমার বাবার আবেদন করে আমি বাবার জানাজায় দিতে পারি নাই। আমার বাবাটা মারা গেল, এটা আমি জেলখানা থেকে জানতে পারি নাই। দিস ইজ ট্রু, মিস্টার সাহেব।